বেশ কিছুদিন ধরেই অ্যাসলাইন সিরিজটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে, তাই ভাবলাম এই সিরিজটা দেখে তার এক্সপ্লেনেশন করলে ভালো হয়। সো হেই গাইস, ইটস সিনেমেটিক হান্ট অ্যান্ড আমি আজকে অ্যাসলাইন সিরিজের এপিসোড 1 সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেনেশন করব। সো চলুন কথা না বাড়ে চলে যাওয়া যাক আমাদের মেন গল্পে। ড্রামার শুরুতে সিন হিউন নামের এক মেয়েকে দেখানো হয়, যে তার ছোটবেলা থেকেই মানুষের মাথার উপরে লাল রঙের লাইন দেখতে পেত, এমনকি নিজের বাবা মায়েরও লাইন সে দেখত। একদিন সিন হিউনের মা তার আঁকা একটি ছবি দেখতে পায়, যেখানে সে তার ছবির পাশে তার আন্টির ছবি এঁকেছিল এবং তাদের মাথার উপর লাল রঙের সেই লাইনগুলো এঁকেছিল, যেটা দেখে তার মায়ের সন্দেহ হয়। আর এই সন্দেহের কারণেই সে তার হাজব্যান্ডকে মেরে ফেলে এবং নিজে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে সিন হিউন বুঝতে পারে তার এই রেড লাইন দেখার বিষয়টা এতটাই ভয়ঙ্কর যে মানুষের জীবনও নিতে পারে। তাই সে এরপর থেকে নিজের মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ সময় সে ঘরের ভিতরে থাকতো। এর মধ্যে অনেকবার সে ডিপ্রেসড হয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল, তো আশ্চর্যজনকভাবে সে বারবার বেঁচে যেত। এমনকি সে যখন নিজের হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টা করত, তখন তার ক্ষতগুলো নিজে থেকেই ঠিক হয়ে যেত। তো যাই হোক, এরপরে বর্তমান দৃশ্যে দেখানো হয় সিন হিউন তার বাসার জানালা খুলে বাইরে তাকাতেই দেখে কেউ একজন এক মেয়েকে তার গাড়িতে ওঠার জন্য বলছে, যার মাথার উপরে অজস্র রেড লাইন রয়েছে। অন্যদিকে আরেকটি মহিলা তার সামনে বসেই স্মোকিং করছিল। সিন হিউন তাকে দেখেই জানালা বন্ধ করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় সেই মহিলাটি কয়েকটা ফল নিয়ে সিন হিউনের বাসায় এসেছে। সে আসলে এখানে নতুন এসেছে, তাই সে সিন হিউনের সাথে পরিচিত হওয়ার জন্য এসেছিল। অন্যদিকে ড্রামার আরেক মেইন লিড হামজুককে দেখানো হয়। আজকে সে অনেক দেরি করে আসায় তার এক কলিগ তার থেকে এর কারণ জিজ্ঞেস করে এবং প্রতি উত্তরে সে বলে তার বাতিজার প্রতি সে দায়িত্ব পালন করছিল, যে একটু অন্যরকম, তবে তার কিছু করার নেই, এছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। তখন এক মহিলা কলিগ তাকে বলে, তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে? সেটা শুনে সে মুচকি হাসি দেয়। আসলে সেই মহিলাটির সাথে হানজুকের সম্পর্ক রয়েছে, তবে সেটা প্রেমের সম্পর্ক নয়। এক কথায় সে একটু প্লে বয় টাইপের। একদিকে হানজুক এর ভাতিজা ক্যাং সানকে তার স্কুলের কয়েকটা মেয়ে মিলে মারধর করছিল, যার লিডার ছিল কিম হিউন, কারণ তারা তাকে টাকা আনতে বলেছিল, যেটা সে আনেনি। অন্যদিকে সিন হিউন ঘরে বসে টিভি দেখছিল। তখন সে টিভিতে দেখে একটি মার্ডার রিপোর্ট। সেই মার্ডার সিনে সে হেলমেট পরা এক ছেলেকে দেখতে পায়, যার মাথার শুধুমাত্র একটি রেড লাইন ছিল, যেটি খুবই অস্বাভাবিক। তো যাই হোক, এরপরে ঠিক একই রকম পোশাকে এক লোক তার বিল্ডিংয়ের সামনে অন্য একটা ফ্ল্যাটে আসে। সিন হিউন ভয় পেয়ে ইমার্জেন্সি নাম্বারে কল দেয়। পরে সে দেখে সেই ছেলেটা তার বয়ফ্রেন্ড, অর্থাৎ মেয়েটির বয়ফ্রেন্ড, তাই সে ফোন কেটে দেয়। পরের দিন ক্যানসান তার আঙ্কেলের কাছে কিছু টাকা চায়। সে তাকে অল্প কিছু টাকা দিয়ে বলে কালকে সে আরও কিছু টাকা তুলবে। হানজুক তার দিকে তাকিয়ে দেখে তার মুখ এবং হাতে মারের দাগ হয়েছে। সে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে হানজুকের ভাতিজা কিছুই না বলে চলে যায়। এরপরে হানজুকের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোনে জানায় যে কালকে রাতে কে একজন ইমার্জেন্সি কলে রিপোর্ট করার জন্য ফোন দিয়েছিল সেই হেলমেট পরা লোকটার ব্যাপারে জানতে, কিন্তু সে কিছুই না বলে ফোনটা কেটে দিয়েছিল। তার ঠিকানা ছিল একটি অ্যাপার্টমেন্টের বিল্ডিং বিতে, যেটা হানজুকের বাসার পাশেই। পরে হানজুক সেখানে যায় সিন হিউকের থেকে এই বিষয়ে জিজ্ঞেস করার জন্য। এই প্রথম কারো মাথায় এত অজস্র পরিমাণ রেড লাইট দেখে সে একটু ঘাবড়ে যায়। এই সময় এক লোক এসে হাজির হয় এবং সে বলে মেয়েটি দরজা খুলবে না। সেই অ্যাপার্টমেন্টে চুপচাপ থাকার জন্য ফেমাস এবং তার আবর্জনাগুলো সে ফেলে না, তার হয়ে অন্যরা ফেলে দেয়। হানজুক তারপরেও তাকে বলে যে সে এখানে অল্প কিছু কথা বলেই চলে যাবে। সে যদি তাদের কাছে তাকে সাহায্য না করে তবে তারা মূল খুনিকে ধরতে পারবে না। এরপরে সিন হিউন দরজার ওপার থেকে বলে সেই দিন সে বুঝে কল দিয়ে ফেলেছিল। সে ভেবেছিল লোকটা হয়তো ইউনিট 204-এ থাকা মেয়েটিকে মারতে এসেছে, কিন্তু সে আসলে ওই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। রাতে সে হেলমেট পরা লোকটি আবারও আসে। এদিকে ক্যানসান বাকি টাকা জোগাড় করার জন্য প্ল্যান করে একটি মহিলার পিছু নেয় এবং তাকে ছিনতাই করার জন্য তার পিছু পিছু যেতে থাকে। তবে ব্যাগ নিতে যাবে ঠিক সেই সময়ই কিছু লোক চলে আসে, যার ফলে তার সুযোগ হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে ডংসিক হানজিউককে আগে হওয়া 2টি মার্ডার কেসের সাসপেক্ট সম্পর্কে বলছিল। সে বলে জংমিন নামের এক লোককে আমার সন্দেহ হয়। এই 1 বছর আগে সে আর্ক হাই স্কুলের শিক্ষক ছিল। তার বাসার অ্যাড্রেস ছিল 1 সেয়ং অ্যাপার্টমেন্টের বি ইউনিটের 203 নম্বর সাসপেক্ট, যা দুইজনের বাসার পাশে একদম। এছাড়া বিগত মাসে যে মহিলাটি খুন হয়েছিল সেও ওই একই জিমে যেত যেখানে জংমিন যেত।
তাকে সেই লোকটার ছবি দেখাতে বলে এবং দেখতে পাই যে এটাই সেই লোক যে সেদিন দরজার সামনে সোনিয়নের বিষয়ে বলছিল। এই সময় হানরেকের একটি কল আসে এবং সে ডংসিকে সেই অ্যাপার্টমেন্টে যেতে বলে এবং সে অন্য একটি জায়গা থেকে ঘুরে তার ওখানে যাবে। আসলে হানজিউকের বাবা মানসিকভাবে অসুস্থ। তার বাবার এই অসুস্থতার পিছনে রয়েছে একটি কারণ, যেটা আমরা পরে জানতে পারবো। তো ডংসিক সেখানে যাওয়ার পর দেখে সব কিছু এলোমেলো হয়ে আছে। এটা সে হানজিউকে বলার জন্য কল করে। ঠিক এমন সময় পিছন থেকে সেই লোকটা তাকে আক্রমণ করে এবং তাকে মেরে ওখানেই বেঁধে রাখে। এরপরে ওই লোকটা 202 নম্বর অ্যাপার্টমেন্টে থাকা সেই মেয়েটিকে মারার জন্য তার রুমের দিকে যাচ্ছিল, যেটা দেখে সিনিয়ন একটি ছুরি নিয়ে তাকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়। তবে অনেক দিন বাইরে না যাওয়ার ফলে বাইরে বের হতেই তার মাথা ঘুরতে শুরু করে। এদিকে দেখা যায় সেই মেয়েটা তার বয়ফ্রেন্ড ভেবে দরজা খুলে দেয়। তবে ভেতরে আসতে এসে জংমিনকে দেখে হঠাৎ যেন চমকে ওঠে, যেন সে আগে থেকেই তাকে চিনত। এবং এখানে দেখা যায় জংমিন তার মাথার উপরে সে রাইট লাইনগুলো দেখতে পাচ্ছে। তখন সে কোনো কথা ছাড়াই তাকে মারতে শুরু করে এবং বলে এর মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারবো। এমন সময় সিনিয়ন সেখানে আসে এবং সে ছুরি নিয়ে ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়েছিল। জংমিন তার কাছে গিয়ে খুব সহজেই ছুরিটা নিয়ে তাকে মেরে দেয়। এরপরে আবারও সেই মেয়েটাকে মারতে যায়। এবার মারার সময় তার চশমাটা মাটিতে পড়ে যায়। সে এটাকে এমনভাবে খুঁজছিল যেন এটাতেই তার জীবন। এদিকে হানজিওক সিনিয়নের রুমে আসে দেখে তার দরজা খোলা এবং ভিতরে সে অসংখ্য লাল রঙের লাইন এবং আজব কিছু কাগজপত্র দেখতে পায়। এগুলোর মধ্যে কয়েকটা তার সাথে নিয়ে নেয় এবং জানালার কাছে আসতে সে ওপারে সব কিছু দেখেই ফেলে। এদিকে সিনিয়ন হামাগুড়ি দিয়ে তার হাতে থাকা ছুরিটা জংমিনের পায়ে মেরে দেয়। এরপর জংমিন তাকে মারতেই যাবে, ঠিক তখনই হানজিউক তাকে শ্যুট করে দেয়। দেখা যায় মারা যাওয়ার সময় তার মাথার সেই রেড লাইটও ধীরে ধীরে মিশে যাচ্ছে। মানে মাথার সেই রেড লাইট তখনই মুছবে যখন দুইজনের মধ্যে একজন মারা যাবে, যেটা দেখার পরে সে হাসতে থাকে। এরপরে লাশ নিয়ে যাওয়ার সময় দেখা যায় সিনিয়ন একদম সুস্থ, কারণ তার ক্ষত খুব দ্রুত হিল হয়ে যায়। সিনিয়ন ভাবছিল জংমিন মারা যাওয়ার সময় বারবার এই লাইন বলছিল, অর্থ সেও হয়তো রেড লাইন দেখতে পায়। হয়তো এটা তার ওই চশমার কারণে, যে কারণে সে তখন চশমাটা ওইভাবে খুঁজছিল। তো যাই হোক, হানজিন তাকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলে। তখন ক্যাংসান এসে তাকে জিজ্ঞেস করে এত রাতে সে সানগ্লাস কেন পড়েছে। উত্তরে সে কিছুই বলে না। পরে বাসায় এসে হানজিউ তার থেকে জিজ্ঞেস করে তুমি ওই মেয়েটাকে কীভাবে চিনো। তোরে কাংসেন বলে সে তার মাধ্যমিক স্কুলের ক্লাসমেট এবং সে ছোটোবেলায় তার বাবাকে হত্যা করেছিল এবং নিজে পালিয়ে গিয়েছিল। এদিকে সিয়ন একা একা বসে ভাবছিল এই জানার মাধ্যমে সে ইচ্ছে করলে জীবনও বাঁচাতে পারে। এমন সময় তার ফোনে ব্লক নাম্বার থেকে একটি মেসেজ আছে। এখানে লেখা ছিল তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব, তাই ভালো হবে তুমি যদি স্কুলে চলে আসো। এটি দেখিয়েই সমাপ্তি ঘটে অ্যাশ লাইন সিরিজের এপিসোড 1। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পাশাপাশি এরকম আরও মুভির এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ও সাথে আপনার কোনো মুভি বা সিরিজের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যাশ লাইন সিরিজের এপিসোড নাম্বার 2 দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই বাই গাইস, টেক কেয়ার।